আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩ পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আজকে আমি ফন্ডেন্টের ডিটেইলস শেয়ার করেছি এবং কেক বানানোর সময় আমরা যে মেজারমেন্ট কাপগুলো ইউজ করি এগুলোর একদম পারফেক্ট মাপটা আপনারা যাতে বুঝতে পারেন সেটা আপনাদেরকে একদম ডিটেইলসে বলার এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি নরমালি মুখে বলে দিয়ে থাকি কিন্তু ডিটেইলস ওভাবে দেখানো হয় না। আজকের ভিডিও থেকে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ এবং হাফ কাপ নিয়ে নিয়েছি। প্রথমে মেজারমেন্ট কাপের হাফ কাপে আমি মালয়েশিয়ান কোকো পাউডার নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই মালয়েশিয়ান কোকো পাউডার নেওয়ার সময় উপরে একটা স্টিকার থাকে, ওই সাদা স্টিকারটা দেখে নেবেন। আপনারা আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন, সেখানে আমি আপনাদেরকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি যে এই কোকো পাউডার কোনটা আসল প্যাকেট এবং কোনটা নকল। তো মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি কোকো পাউডার এবং এখানে ১ কাপ নিয়েছি আমি ময়দা। ১ কাপ থেকে সামান্য পরিমাণ খালি রেখেছি আমি। এখানে আমি দিয়ে দিয়েছি আরও ২ টেবিল চামচের মতো কোকো পাউডার। এবার দেখেন আমি কিভাবে একটা প্যারেট নাইফের সাহায্যে একদম সমান করে নিয়েছি। কোনোভাবেই এখানে আপনারা উঁচা নিচা করে নিবেন না। আজকে আমি এখানে ৭টা ডিমের জন্য এখানে ১ কাপ এবং হাফ কাপ ব্যবহার করছি। আমার কিছু ডিম ছোট এবং কিছু ডিম বড় সাইজের ছিল। আপনাদের সবগুলো ডিম যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে আপনারা এগুলোর সাথে আরও 1/4 কাপ ময়দা এবং কোকো পাউডার অ্যাড করে নিতে পারেন। তো আমার ডিমের সাইজ অনুযায়ী আমি এখানে ১ কাপ এবং হাফ কাপ নিয়েছি ৬টা ডিমের মাপের মতো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য লবণ, এরপর দিয়েছি হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা, এরপর দিয়েছি প্রায় ২ চা চামচের মতো বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি। তো চালতে চালতে দেখবেন যে উপরের কিছু দানা দানা কোকো পাউডারের অংশ থেকে যায়। তো সেগুলোকে আপনারা যে কোনো জিনিসের সাহায্যে একটু ভেঙে দিবেন, দেখবেন খুব সহজেই এগুলো মিশে যাবে। তো এরপর অবশিষ্ট যে অংশটা থাকবে এগুলোকে আমি ফেলে দিব। তো এরপর একটা হ্যান্ড উইস্ক বা এরকম একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে আরও একবার চেলে নিতে পারেন। আমি যখন এগুলোকে কেকের মধ্যে দিব তখন আমি এগুলোকে আরও একবার চেলে নিব। তো এই যে এখানে আমি ৭টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন। আমি এখানে যেই মেজারমেন্ট কাপগুলো ব্যবহার করছি এগুলো ১ কাপ ২৫০ গ্রাম, হাফ কাপ ১২৫ গ্রাম। তো সেই অনুপাতেই আমি এখানে চিনি, ময়দা সব কিছুই ব্যবহার করেছি। অনেক সময় দেখা যায় আপনাদের কারো কারো মেজারমেন্ট কাপ ২০০ গ্রামেরও হতে পারে, তখন সে অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় পারফেক্ট মেজারমেন্ট কাপের মাপ হচ্ছে আপনারা যখন ২টা ডিমের জন্য হাফ কাপ ময়দা নেবেন তখন আপনারা হাফ কাপ থেকে ২ টেবিল চামচ চিনি সরিয়ে সেই পরিমাণ চিনি ব্যবহার করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিটারের একদম হাই স্পিডে ডিমটাকে ফোম করে নিচ্ছি। আপনারা বিটারের স্পিড কমিয়েও রাখতে পারেন চাইলে। তো যেহেতু ডিমের কুসুম সহ করছি সেহেতু এখানে আপনারা বিটারের স্পিডটা হাই স্পিডে করলে কোনো সমস্যা নেই। এই যে দেখেন বিট করতে করতে এগুলো একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবং একদম ফোমের মতো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন যে চিনির কোনো অবশিষ্ট দানা আছে কি না। চিনির যদি কোনো অবশিষ্ট দানা না থাকে তখনই আপনারা এখানে চকলেট ইমালশনটা অ্যাড করে দিবেন। এখানে আমি ৭টা ডিমের জন্য ২ চা চামচ চকলেট ইমালশন ব্যবহার করেছি। এখন আমি বিটারের সাহায্যে ৮ থেকে ১০ সেকেন্ডের মতো বিট করে বিটারটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। তো বিটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে ২ থেকে ৩ বারে আরও একবার চেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি এরকম হ্যান্ড হুইস্ক না থাকে আপনারা চাইলে বিটারের একটা কাঁটা দিয়েই শুকনো উপকরণটাকে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। তো
তো এই কাজটা করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমি যেহেতু ভিডিও খানিকটা ফাস্ট করে দিয়েছি, তো আপনাদের কাছে মনে হতে পারে আমি খুব ফাস্ট করেছি, বাট খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এখানে কোনো ময়দার দানা বা দলা পেকে না থাকে। তাহলে দেখা যাবে আপনি যখন কেকটাকে বেক করবেন তখন খুব সুন্দরভাবে আপনার কেকটা সফট হবে না এবং কেকে দানা দানা ভাব থেকে যেতে পারে। এজন্য অল্প অল্প করে ময়দা দিবেন এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে ধীরে ধীরে মেশাতে থাকবেন। দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি সবটা ময়দা দিয়ে দিয়েছি এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কখনো আপনারা যদি ময়দা দিতে দিতে এমন হয় যে ব্যাটারটা আপনাদের কাছে অতিরিক্ত ঘন মনে হচ্ছে, তখন আপনারা এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে পারেন। তবে আপনারা ইনশাল্লাহ সবসময় কাজ করতে করতে আপনাদের একটা ধারণা চলে আসবে। আপনারা ডিম দেখলেই বুঝতে পারবেন যে আপনারা হাফ কাপ ময়দা নিবেন নাকি এখান থেকে 1 টেবিল চামচ ময়দা কমিয়ে নিবেন। আপনারা আমার সবসময় যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বলতে পারবেন যে ডিমের সাইজ অনুযায়ী আমি প্রায় সময়ই ময়দা কমিয়ে রাখি বা একদম সমান করে দেই। তো এই তো আমার ব্যাটারটা রেডি। এখন আমি এখানে 12 ইঞ্চি একটা মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি আমার চকলেট কেকের ব্যাটারটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ঢেলে নিচ্ছি। আগে থেকে চুলায় লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি একটা পাত্রকে প্রিহিট করে রেখেছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিব, যাতে এটার ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। আপনারা চাইলে এ পর্যায়ে একটা শাঁসলিকের কাঠি দিয়েও বাবলসগুলোকে বের করে দিতে পারেন। তো চুলায় হাঁড়িতে আমি এদিকে কেকটাকে বসিয়ে দিয়েছি। কেকটা হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু একটু বড় কেক। যেহেতু আমাদের আজকের কেকে ফন্ডেন্টের কাজ রয়েছে, আমি কেকটা এদিকে হতে থাক, আমি এদিকে ফন্ডেন্টের কাজগুলো করে নিব। এখানে প্রথমে আমি হোয়াইট ফন্ডেন্ট নিয়েছি। ফন্ডেন্ট প্রথমে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভালোভাবে হাতে মলে নিব। এখানে আমি খুব সামান্য সিএমসি পাউডার ব্যবহার করেছি, ফন্ডেন্টটা যাতে একটু স্টেবল থাকে সেজন্য। এরপর আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি। আমি আমার ফন্ডেন্টের রোলারটা একদমই খুঁজে পাচ্ছিলাম না। আমার যেহেতু ছোট মেয়ে আছে, ও কখন দুষ্টুমি করে কোন দিকে ফেলে দিয়েছে বলতে পারছি না। তো সেজন্য আমি আমাদের রুটি বেলনি দিয়েই আজকে ফন্ডেন্টের কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি ছোট সাইজের একটা ফন্ডেন্টের ফ্লাওয়ার কাটার দিয়ে হোয়াইট কালারের কিছু ফ্লাওয়ার কাট করে নিচ্ছি। এগুলো আমি পাঞ্জাবির গলার সাইডে ডিজাইন করে নিব। আপনারা চাইলে ফন্ডেন্টটাকে একটু মোটা করে বেলে নিতে পারেন, তবে আমি পার্সোনালি ফন্ডেন্ট খুবই অপছন্দ করি এবং আমার কাছে মনে হয় ফন্ডেন্ট পছন্দ করে এরকম মানুষ খুব কমই আছে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি কেকের ওয়েট ঠিক রেখে ফন্ডেন্টের ওজনটা বাদ দিয়ে বা ফন্ডেন্টটা একদম পাতলা রেয়ালে করে দিতে, যাতে করে কেকটা খেতে কারো কাছে খারাপ না লাগে। তো আমি এখন পাঞ্জাবির জন্য এখানে হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে রেডম্যানের অরেঞ্জ কালারটা মিশিয়ে নিব। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটি এদিকে অফ হয়ে গিয়েছিল, তো আমি এখানে রেডম্যানের অরেঞ্জ কালারটা মিশিয়ে নিয়েছি এবং এখন আমি এই ফন্ডেন্টটাকে বেলে নিচ্ছি। যেহেতু আজকের কেকটা 3 পাউন্ডের আমি করে নিব, সেই অনুযায়ী আমি আমার পাঞ্জাবি সাইজটা রাখবো। তো আমি বেলনির সাহায্যে এটাকে পোড়ার মতো বেলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি খুব পাতলা করে এটাকে বেলে নিয়েছি। তো এরপর আমি এখানে একটা নাইফের সাহায্যে পাঞ্জাবিটাকে সাইজ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন। পিৎজা কাটার দিয়েও খুব সহজে ফন্ডেন্টগুলোকে কাট করে নেওয়া যায়। পিৎজা কাটার ছাড়াও এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের ছুরি ব্যবহার করতে পারেন। তবে আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এরকম একটা প্রিজন নাইফ অথবা পিৎজা কাটার দিয়েই এই ধরনের কাজগুলো করবেন, তাহলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। তো এখানে আমি এখন পাঞ্জাবির কলাটা রেডি করে নিচ্ছি।
তো কলাটাকে আমি একটু মোটা করেই রেখেছি যাতে করে ওটা দেখতে ভালো লাগে। তো এভাবে করে কেটে আমি পাঞ্জাবির ওপরের কলাটা রেডি করে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি। সবগুলো ফন্ডেন্টকে আমি পানির মাধ্যমেই অ্যাটাচ করে দিব। আপনারা চাইলে এখানে এডিবল গ্লুও ব্যবহার করতে পারেন। তো এখন পাঞ্জাবির বুকের সাইডটাকে আমি রেডি করে নিচ্ছি। ফন্ডেন্টের কাজগুলো আসলে অনেক বেশি সময় সাপেক্ষ, যার কারণে আমি এগুলো অনেকটাই ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার পেজে বেশ কিছুদিন আগের একটা পাঞ্জাবির টিউটোরিয়াল আমি দিয়েছিলাম। আপনাদের আজকের ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এই যে এদিকে আমার পাঞ্জাবিটা রেডি করা শেষ। এখন আমি এখানে কেকের উপরে যে লেখাটা হবে সেটার জন্য এই ফন্ডেন্টটাকে বেলে নিচ্ছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি এটাকে সাইড থেকেও কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই ফন্ডেন্টটাকে কেটে নিতে পারেন। তো এখানে আমি ফন্ডেন্টের একটা ফ্লাওয়ার কাটার নিয়েছি। ফ্লাওয়ার কাটারের সাহায্যে আমি এখানে সাইডে একটা ডিজাইন করে দিচ্ছি যাতে করে এটা দেখতে আর অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে আমি এটা রেডি করে নিয়েছি। এখন আমি এখানে রেড ফন্ট নিয়ে নিচ্ছি। রেড ফন্ডেন্টটাকে আমি প্রথমে ভালোভাবে একটু মলে নিব যাতে করে এটা একটু নরম হয়ে আসে। তো এরপর আমি এখানে পাউডার সুগার দিয়ে আমি এটাকে ভালোভাবে বেলে নিব। যেহেতু আমার পুরো কেক জুড়ে রেড কালারের ফ্লাওয়ার হবে সেজন্য আমি ফন্ডেন্টটাকে এভাবে বেলে নিচ্ছি। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু ভিডিও অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমি যেহেতু আপনাদেরকে মুখেই ডিটেলসে বলে দিয়েছি। তো এখানে আমি ছোট সাইজের এই ফ্লাওয়ার কাটারটা নিয়েছি এবং এটার সাহায্যে আমি সবগুলো ফ্লাওয়ার এভাবে কেটে নিচ্ছি। তো আমার প্রয়োজন মতো আমি এখানে রেড কালারের সবগুলো ফ্লাওয়ার রেডি করে নিলাম। আমি এখন পাঞ্জাবির যে অংশগুলা আমি আগে রেডি করে নিয়েছিলাম এগুলোকে এখন খুব সামান্য পানির সাহায্যে এটাকে পাঞ্জাবির সাথে অ্যাড করে দিব এবং আমরা প্রথমে যে হোয়াইট কালারের ফ্লাওয়ারগুলো রেডি করেছিলাম এগুলো আমি পাঞ্জাবির বুকের সাইডে খুব সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি যাতে করে হোয়াইট ফ্লাওয়ারগুলো খুব সহজেই অ্যাটাচ হয়ে যায়। তো একে একে আমি এখন সবগুলো হোয়াইট ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। তো পাঞ্জাবিটা দেখতে যেন ভালো লাগে সেজন্য বুকের সাইডে আমি এখানে গোল্ডেন পার্ল ব্যবহার করেছি। তো আমি এখানে ৪-৫টা গোল্ডেন পার্ল অ্যাড করে দিচ্ছি পাঞ্জাবির বুকের সাইডে। তো এভাবেই মূলত আমি আমার এই সিম্পল হলুদের পাঞ্জাবি ডেকোরেশনটা শেষ করেছি। এদিকে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে। আমি এখন আপনাদের সাথে কাট করব। আপনারা তখনই বুঝতে পারবেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে। আপনারা সেম রেসিপি ফলো করে কেক বানাবেন, সেম মেজারমেন্ট ফলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। তো কেকের মোল্ডের চারো সাইড আমি প্রথমে একটু ছুরির সাহায্যে আলগা করে নিয়েছি যাতে করে এটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। তো আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি। এখন আমি কেকটাকে ৩টা লেয়ারে স্লাইস করে নিব। আপনারা চাইলে কেকটাকে আপনাদের পছন্দ অনুযায়ী 2টা লেয়ারে বা 4টা লেয়ারেও স্লাইস করে নিতে পারেন। তো উপরের যে অংশটা রয়েছে এটাকে আমি কেটে সরিয়ে রাখছি। আপনারা চাইলে এই অংশটা রাখতে পারেন। তো আমার কাছে এই অংশটা একটু অসমতল মনে হয়েছে সেজন্যই খুব সামান্য এই অংশটুকু আমি সরিয়ে রাখছি। এরপর পুরো কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পোড়ার মতো সুগার সিরাপ দিয়ে নেব। আমি সবসময় যেভাবে চকলেট সিরাপ রেডি করি আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এখন আবার বলছি। এখানে আমি পানির সাথে পোড়ার মতো চিনি মিশিয়ে আপনারা অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন। পোড়ার মতো চিনি বলতে আপনারা নর্মালি পানির মধ্যে চিনি দিলে আপনাদের মুখে মিষ্টি লাগবে, কিন্তু এটার থেকে একটু অতিরিক্ত চিনি হতে হবে, না হয় কিন্তু আপনাদের কেকটা একদমই পানসা পানসা মনে হতে পারে। তো
তো পরিমাণ মতো চিনি দিয়ে এরপর আমি এখানে কিছুটা চকলেট মেল্ট করা দিয়েছি এবং চকলেট ইমালশন দিয়ে আমি আমার চকলেট সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো আমি একটা ব্রাশের সাহায্যে পরিমাণ মতো সুগার সিরাপ পুরো কেক জুড়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি একদম পাতলা লেয়ারে এখানে চকলেট হুইপড ক্রিম লাগিয়ে নিয়েছি। আজকের 3 পাউন্ড কেকের জন্য আমি এখানে 2.5 কাপ হুইপড ক্রিম ব্যবহার করেছি। আপনাদের ক্রিমটা একটু বেশি বা একটু কমও লাগতে পারে। আপনারা কী পরিমাণ লেয়ারিংয়ে ক্রিম ব্যবহার করছেন তার উপরেই ডিপেন্ড করবে যে আপনাদের কতটুকু ক্রিম লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো একদম পাতলা লেয়ারে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখানে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট চিপসের পরিবর্তে চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। আমার দেখা যায় যখন হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে তখন আমি সেটা দিয়েই কেকটাকে ডেকোর করে থাকি। আবার পার্সোনালি কেউ যদি আমাকে মেনশন করে দেন যে আপনারা চকলেট গানাশ চাচ্ছেন বা চকলেট চিপস চাচ্ছেন, তখন আমি সে অনুপাতেও কেকটাকে ডেকোর করে থাকি। তো এরপর আমি কেকের সেকেন্ড লেয়ার দিয়ে দিয়েছি। কেকের সেকেন্ড লেয়ারেও সেমভাবে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে চকলেট চিপসও অ্যাড করে দিব। এত বেশি গরম পড়ছে যে আমার চকলেট চিপসগুলো একটার গায়ে একটা এত বেশি ভালোভাবে লেগেছিল যে আমি এগুলোকে আলাদা করতে পারছিলাম না। সেজন্য আমি ওগুলোকে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু কেক ডেকোরেশন করতে করতে দেখা গিয়েছে ওগুলো আবারও নরম হয়ে গিয়েছে। তো আপনারা যারা এসির মধ্যে কাজ করেন আশা করি তাদের আমার মতো এরকম খুব একটা প্রবলেম হবে না। তো আপনারা চেষ্টা করবেন ফ্যান চালা অবস্থায় বা একটু ঠান্ডা জায়গায় কেক ডেকোরেশন করতে। গরমে আসলেই কেক ডেকোর করতে আমরা যারা বেকার আছি আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়। তো এভাবে আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমি কেকের সর্বশেষ লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি সুগার সিরাপ দিয়ে পুরো কেকটাকে সোক করে নিচ্ছি। এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কেকটা আপনি যদি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে না দেন তাহলে দেখা যাবে কেকের ফাইনাল ফিনিশিংয়ে আপনি যখন কেকে ক্রিম লাগাবেন তখন ভেতর থেকে চকলেট ক্রিমটা বেরিয়ে আসতে চায়। তো আমি আমার কেকটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি কিছুটা হুইপ ক্রিমের সাথে রেডম্যানের লেমন ইয়েলো কালারটা মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই করে নেবেন। তো এভাবে প্যালেট নাইফের সাহায্যে কেকের চারো সাইডে প্রথমে আমি ক্রিম লাগিয়ে নিব। আমি কিছুটা ক্রিম একটা 2D নজেল সহ পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আগে থেকেই। যেহেতু খুব বেশি গরম পড়ছে, বেশিক্ষণ আপনারা বাহিরে ক্রিম দিয়ে কাজ করতে আপনাদের প্রবলেম হবে। সেজন্য অবশ্যই আপনারা ক্রিমটাকে যখন কাজ করবেন না সাথে সাথে এটাকে ফ্রিজে রেখে দিবেন। না হয় দেখা যাবে ক্রিম থেকে পানি ছেড়ে দিবে অথবা ক্রিমগুলো একদম ফোম টাইপসের হয়ে যাবে বা এটাতে আপনারা কাজ করতে পারবেন না। তো সেজন্য অবশ্যই ক্রিমটাকে ফ্রিজে রেখে দিবেন। দেখবেন খুব সহজে আপনারা কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন এবং খুব সহজেই কেকে কাজ করা যাবে। তো আমি 2D নজেল দিয়ে ইয়েলো কালারের ক্রিম ঢুকিয়ে আমি নর্মাল চেম্বারে রেখে দিয়েছি যতক্ষণ না আমি সাইডের কেকে ক্রিমটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো যতক্ষণে আমি এটাকে ফিনিশিং দিয়ে নিব ততক্ষণে আমার এদিকের ক্রিমটাও সেট হয়ে যাবে। তো এইভাবে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে প্রথমে চারো সাইডে সমান করে নিয়েছি প্যালেট নাইফের সাহায্যে। এরপর ব্রেড নাইফের সাহায্যে আমি উপরের ক্রিমটাকে এভাবে সমান করে দিয়েছি। এখন আমি কেক বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। তো একটু আঁকাবাঁকা দেখা গেলে আপনারা আবারও প্যালেট নাইফের সাহায্যে এভাবে সমান করে নিতে পারেন। তো উপরে যে চকলেটের অংশটা রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে 2D নজেল। আমি এই নজেলের সাহায্যে কেকের চারপাশ এবং পুরো উপরের সাইডটাকে ডেকোর করে নিব। আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল সেই ছবিতে এই টাইপেরই সেম একটা নজেল দিয়ে পুরো কেক জুড়ে এভাবে ক্রিম দিয়ে ফ্লাওয়ার তৈরি করা ছিল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ক্রাম কোটিং করার পরে এরকম একদম থিন লেয়ারে একটা ইয়েলো কালারের ক্রিম কোট করে নিতে। তাহলে দেখা যাবে আপনাদের ফ্লাওয়ার ডিজাইন করার সময় যদিও কোনো জায়গায় ফাঁক থেকে থাকে তাহলে কেকটা দেখতে খুব একটা খারাপ লাগবে না। কারণ যেহেতু নিচে ইয়েলো কালারের ক্রিম ব্যবহার করা হয়েছে, ফাঁক থাকলেও এখানে ইয়েলো কালার দেখা যাবে।
কিন্তু এখানে নিচে যদি বেসটা চকলেট কালার থাকতো তখন দেখা যেত ভিতরে চকলেট কালারটা দেখা যেত এবং কেকটা দেখতেও খুব একটা ভালো লাগতো না। তো এভাবে আমি পুরো কেকের উপরিভাগে ইয়েলো কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিয়েছি। তো এই তো আমার কেকের 90% কাজ অলমোস্ট শেষ। এই যে আমার আগে থেকে রেডি করে রাখা ফন্ডেন্টের কাজগুলো, তো একে একে আমি ফন্ডেন্টের কাজগুলোকে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কেকের উপরে এডিবল পেন দিয়ে শুভর হলুদ সন্ধ্যা লিখে নিয়েছি এবং একটা হার্ট রেডি করে নিয়েছি। তো আমি আগে থেকে যে রেড কালারের ফ্লাওয়ারগুলো রেডি করে নিয়েছিলাম এগুলোকে একে একে পুরো কেক জুড়ে বসিয়ে দিচ্ছি। তো এভাবেই মূলত আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। কেকের উপরিভাগে কিছু গোল্ডেন সুগার বল ছিল, তো সেগুলোকেও আমি দিয়ে নিব। তো আমার কাছে গোল্ডেন সুগার বল দেওয়ার পরে একটু খালি খালি লাগছিল, সেজন্য পরে আমি এখানে গোল্ডেন লিফ অ্যাড করে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আমি চেষ্টা করেছি খুব ডিটেলসে দেখাতে এবং সব কিছুই মুখে বলে দেওয়ার ট্রাই করেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।